রাত প্রায় ৮টা। মিসির আলি তার ঘরে। ঘরের কোনো বাতি জ্বালানো হয়নি। এতক্ষণ অন্ধকারে হাঁটাহাঁটি করছিলেন। বসার ঘর থেকে রান্নাঘরে যাওয়া, রান্নাঘর থেকে আবার বসার ঘর। জায়গাটা খুব ভালো করে চেনা। হাঁটতে অসুবিধা হচ্ছে না। অন্ধকারে কেন হাঁটাহাঁটি করছেন তা তিনি জানেন না। অস্থিরতা কাটানোর কোনো চেষ্টা হতে পারে। অস্থিরতা কাটানোর এই প্রক্রিয়া মিসির আলির চরিত্রের সঙ্গে মানাচ্ছে না। খুব অস্থির অবস্থায় তিনি চুপচাপ বসে থাকেন। আখিতারাকে নিয়ে তিনি হঠাৎ দুশ্চিন্তায় পড়েছেন। মনে হচ্ছে মনসুরের কথা ঠিক, মেয়েটা বাঁচবে না। অথচ হাসপাতালের ডাক্তার বলে দিয়েছেন ভয়ের কিছু নেই। এশিয়া জোনে ভাইরাসের নতুন কিছু স্ট্রেইন দেখা দিয়েছে। এতে হাই ফিভার হয়। ডেঙ্গু তার মধ্যে একটা। মিসির আলি ডাক্তারকে বললেন, মেয়েটার কি ডেঙ্গু হয়েছে? ডাক্তার সাহেব ভরসা দেওয়ার মতো গলায় বললেন, হতে পারে, তবে ৪-৫ দিন পার না হলে কিছুই বলা যাবে না। আমরা সিমটোমেটিক চিকিৎসা চালিয়ে যাব। আপনি নিশ্চিত থাকুন। ডাক্তারের কথায় তার ভরসা পাওয়া উচিত। ভরসা পাচ্ছেন না। ভরসা না পাওয়ার কারণ কি মনসুর? সে পীর দরবেশের মতো বলে বসলো মেয়েটা বাঁচবে না। সে কোনো পীর দরবেশ না। পীর দরবেশদেরও মানুষের মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে বলে তিনি মনে করেন না। তারপরও কি কোনো কারণে মনসুরের কথা তার মনের গভীরে ঢুকে গেছে? হিপনোটিক সাজেশন? আচ্ছা, বাড়িওয়ালা পীর ভাইয়ের এখানে কোনো ভূমিকা আছে? এই মানুষটিও তো ভবিষ্যৎবাণী করেছেন মহাবিপদ আসছে, জীবন সংশয় হবার মতো বিপদ। তাই তো হয়েছে। শুধু জীবন সংশয়টা তার না হয়ে আখিতারার হয়েছে। মিসির আলি হাঁটাহাঁটি বন্ধ করে খাটে উঠে বসলেন। এখনো বাতি জ্বালাতে ইচ্ছা করছে না। একটা ছোট্ট হিসাব মিলছে না। তিনি ঠিক করলেন ছোট্ট হিসাবটা না মেলা পর্যন্ত তিনি বাতি জ্বালাবেন না। হিসাব মেলানোর জন্য তিনি তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে ফিরেছেন। এখন মনে হচ্ছে ফেরা ঠিক হয়নি। হাসপাতালে মেয়েটার পাশে থাকা উচিত ছিল। মেয়েটার মা বাবা মেয়েটাকে হাসপাতালে ফেলে রেখে চলে আসতে পারতো না। তার বিছানার পাশে সারা রাত জেগে থাকতো। বেচারি আখিতারা প্রবল জ্বরের ঘোরে আশেপাশে অপরিচিত মানুষজন দেখবে, নার্স দেখবে, ডাক্তার দেখবে, কাউকেই সে চিনতে পারবে না। কি প্রচণ্ড ভয়ই না সে পাবে। কি করে তিনি মেয়েটাকে ফেলে চলে এলেন? মিসির আলি ঠিক করলেন রাতের খাবার খেয়ে আবার হাসপাতালে ফিরে যাবেন, থাকবেন মেয়েটার পাশে। যতবার সে চোখ মেলবে ততবার তিনি বলবেন, ভয় পেও না, আমি আছি, ভালো হয়ে যাও। এক ধরনের হিপনোটিক সাজেশন দেওয়া হবে। মেয়েটা এই সাজেশনের মর্ম বুঝতে পারবে না, তাতে কোনো ক্ষতি নেই। আপনি ঘর অন্ধকার করে বসে আছেন কেন? মিসির আলি চমকে উঠে বললেন, কে? কি আশ্চর্য, আমার গলা চিনতে পারছেন না? আমি রেবু। আপনার সুইচ বোর্ড কোন দিকে বলুন তো, আমি বাতি জ্বালিয়ে দিই। মিসির আলি খাটে হেলান দিয়ে বসেছিলেন। তার হাতের কাছেই সুইচ বোর্ড। তিনি সুইচ টিপলেন। রেবু বলল, আপনার দরজা খোলা, ঘর অন্ধকার। আমি ভাবলাম চোর এসে দরজা খুলে সব কিছু নিয়ে গেছে। কি নিয়েছে তা দেখার জন্য এসেছিলাম। আপনি ঘর অন্ধকার করে বসেছিলেন কেন? আপনি কি বসে বসে ঘুমোচ্ছিলেন? মিসির আলি জবাব দিলেন না। জবাব দেওয়ার কিছু নেই। তিনি কি বলবেন, না আমি বসে বসে ঘুমোচ্ছিলাম না? রেবু বলল, আমি একবার পরীক্ষার হলে বসে ঘুমিয়ে পড়েছিলাম। জিওগ্রাফি ফাইনাল পরীক্ষার দিন। সারা রাত জেগে পড়েছি। হলে বসার পর লক্ষ্য করলাম এমন ঘুম ধরেছে চোখ মেলে ধরে রাখতে পারছি না। টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ইনভিজিলেটর আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। সেই থেকে আমার নাম হয়ে গেল ঘুম রাবেয়া। আমার ক্লাসে 2 জন রাবেয়া ছিল। একজন খুব নামাজ পড়তো, বোরকা পরে স্কুলে আসতো। তাকে সবাই ডাকতো তাপসী রাবেয়া, আর আমাকে ডাকতো ঘুম রাবেয়া। মিসির আলি বললেন, তোমার নাম রাবেয়া? হ্যাঁ, শুধু রাবেয়া না, ঘুম রাবেয়া। তোমার ভালো নাম শেফালি না? না তো। আমি কি কখনো আপনাকে বলেছি আমার নাম শেফালি? তবে আপনার যদি আমাকে শেফালি ডাকতে ভালো লাগে আপনি ডাকতে পারেন। আমি রাগ করব না। আপনার কোনো কিছুতেই আমি রাগ করব না। রেবু আজ শাড়ি পরে আসেনি, সালোয়ার কামিজ পরেছে। পোশাকের জন্য হয়তো তাকে কিশোরীদের মতো লাগছে। শাড়ি না পরার কারণে তার মধ্যে এখন তরুণী ভাব একেবারেই নেই। শাড়ি অদ্ভুত একটা পোশাক। ছেলেদের এমন কোনো পোশাক নেই যা পরলে একটা কিশোরকে যুবক মনে হবে। মিসির আলির মনে হলো শাড়ি নিয়ে গবেষণা হওয়া দরকার। 12-13 হাত লম্বা একটা শাড়ি কেন একজন কিশোরীকে তরুণী বানিয়ে দিবে? রেবু বলল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে তাকিয়ে আছি?
মনে হচ্ছে আপনি আমার কথা শুনে খুবই অবাক হচ্ছেন। তোমার ভালো নাম রাবেয়া, এটা শুনে অবাক হচ্ছি। কেন, মানুষের ভালো নাম রাবেয়া থাকতে পারে না? অবশ্যই পারে। তোমার নাম তো শুধু রাবেয়া না, তোমার নাম ঘুম রাবেয়া। আমি খুব মজা করে গল্প করতে পারি, তাই না? হুম। যার সঙ্গে আমার বিয়ে হবে সে আমার গল্প শুনে খুব মজা পাবে। আগে আরও মজা করে গল্প করতে পারতাম, অসুখের পর আগের মতো মজা করে গল্প করতে পারি না। আপনার তো খুব বুদ্ধি। বলুন তো কেন আগের মতো মজা করে গল্প করতে পারি না? বলতে পারছি না, তুমিই বলো। যখনই কারোর সঙ্গে গল্প করি তখনই মনে হয় সে বুঝে ফেলেছে আমার মাথায় পুরোপুরি ঠিক নেই। তখন সাবধান হয়ে যাই। সাবধান হয়ে কথা বললে কি আর গল্পের মধ্যে মজা থাকে? মিসির আলি বললেন, থাকে না। টিবু গলার স্বর নামিয়ে বলল, আপনি কি জানেন আপনার এখানে আসা আমার জন্য পুরোপুরি নিষেধ হয়ে গেছে? না, জানি না। আমার উপর সামরিক আইন জারি হয়েছে। মামা বলে দিয়েছে আর কোনোদিনও যেন আপনার এখানে না আসি। নিষেধ অমান্য করে এসেছো, তোমার মামা তো রাগ করবেন। মামা জানতে পারলে তবেই না রাগ করবেন। আজ বৃহস্পতিবার না? বৃহস্পতিবার কি? বৃহস্পতিবারে মামার পীর ভাই আসে। মামা সন্ধ্যার পর থেকে ছাদের ঘরে চলে যায়, জিকির করে। সারা রাত ছাদের ঘরে নামে না। বলতে বলতে রেবু খিলখিল করে হেসে ফেলল। মিসির আলি বললেন, হাসছো কেন? রাবেয়া হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, কারণটা আপনাকে বলবো না। আচ্ছা শুনুন, আপনার কি জ্বর? না। আমার মনে হয় আপনার জ্বর। জ্বর হলে আপনার খুব কষ্ট হয়, তাই না? সেবা করার কেউ নেই। অসুখ বিসুখ হলে সেবা পেতে খুব ভালো লাগে। ঠিক বলেছি না? মিসির আলি জবাব দিলেন না। মেয়েটির সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না। তাকে হাসপাতালে যেতে হবে। হঠাৎ করেই তার মনে হচ্ছে আকিতারার শরীর ভালো না, তার কোনো একটা সমস্যা হচ্ছে। মিসির আলি বলেন, রেবু, আমি এখন একটু বের হব। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আপনি কিন্তু আর কখনো দরজা খোলা রেখে ঘর অন্ধকার করে বসে থাকবেন না। রেবু চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই মিসির আলি বাতি নিভিয়ে দিলেন। ছোট্ট এই হিসাবটা এখনও মেলেনি। বাতি নেভানোর পর যদি মেলে? একটা উত্তর তার কাছে আছে। উত্তরটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না এমন উত্তরও অনেক সময় সঠিক হয়। রেবুকে জিজ্ঞেস করে উত্তরটা যাচাই করে নেওয়া যেত, কিন্তু রেবুর কথাবার্তায় তার সংশয় আছে। সে মানসিকভাবে সুস্থ না, তার কোনো কথাই গ্রহণযোগ্য না। মিসির আলি খাট থেকে নামলেন। তার শরীর খারাপ লাগছিল। শরীর খারাপের কারণ ধরতে পারছিলেন না। খাট থেকে নামার পর শরীর খারাপের কারণ ধরতে পারলেন। আজ সারাদিন তার খাওয়া হয়নি। রিকশায় উঠে মিসির আলির ক্ষুধাবোধ চলে গেল। তার মনেই রইল না, রিকশায় ওঠার আগ পর্যন্ত তিনি ভেবে রেখেছিলেন আলিমিয়ার রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেবেন। তার যখন রান্না করতে ইচ্ছা করে না তখন এই রেস্টুরেন্টে খেতে যান। বিচিত্র কারণে রেস্টুরেন্টের মালিক চান মিয়া তাকে অসম্ভব পছন্দ করেন। তাকে দেখলে হাসি মুখে বলেন, বাবুরে খানা দে, ঠিকমতো দিবি। আগে টেবিল সাফা কর, টেবিলে যেন আর কেউ না বসে। চান মিয়া কেন তাকে বাবু ডাকে, কেনই বা তার জন্য এতটা ব্যস্ত হয়, তা তিনি জানেন না, জিজ্ঞেসও করেননি। প্রশ্ন করে কারণ জানতে তার ভালো লাগে না। কোনো একদিন কারণটা নিজেই ধরতে পারবেন। আর ধরতে না পারলেও ক্ষতি নেই, কারণ ধরতেই হবে এমন কথা নেই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আগে প্রকৃতি কিছু বোধ হয় করে। চারিদিকে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে দেয়। মিসির আলি একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের মেঘের সঙ্গে সম্পর্কিত নিজের মানসিক অস্থিরতা টের পাচ্ছে। তার ইচ্ছা করছে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, তোমারও কি অস্থির লাগছে? তিনি কিছু জিজ্ঞেস করার আগে রিকশাওয়ালা বলল, আসমানের অবস্থা দেখছেন? আজ একেবারে ভাসায় দিব। মিসির আলি ছোট নিঃশ্বাস ফেলে ভাবলেন, ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জ্যোৎস্না দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টি জগৎকে ভাসিয়ে দেয়। প্রকৃতি যে খেলা খেলে তার নাম হচ্ছে ভাসিয়ে দেয়া খেলা। প্রকৃতি ভাসিয়ে দিতে পছন্দ করে। আকিতারা মেয়েটা যদি সত্যি সত্যি মারা যায়, প্রবল দুঃখবোধ মিসির আলিকে ভাসিয়ে নিয়ে যাবে। আকিতারাকে দেখে মিসির আলি চমকালেন। সে হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে আছে। তার কোলে হাসপাতাল থেকে দেয়া খাবার, হলুদ রঙের প্লাস্টিকের ট্রেতে ভাত, এক টুকরো মাছ, ভাজি, ডাল। আকিতারা আগ্রহ নিয়ে খাচ্ছে। মনে হলো মিসির আলিকে দেখে সে লজ্জা পেয়েছে। মিসির আলি বললেন, আকিতারা, তোমার খবর কি? মেয়েটা হাসি মাখানো লজ্জা লজ্জা মুখে বলল, ভালো। জ্বর চলে গেছে? হাসপাতালে থাকতে ভয় লাগছে? না। একা একা রাতে থাকতে পারবে? খাওয়া বন্ধ করেছো কেন? খাও। আকিতারা বলল, বাবা,
আপনি খাইছেন? মিসির আলি বললেন, না, তোমার এখান থেকে যাবার পথে হোটেলে খেয়ে নেব। হাসপাতালের খাবার কেমন? আখিতারা বলল, লবণ কম। লবণ দিতে বলবো? না। মেয়েটা যে তাকে দেখে খুবই আনন্দ পাচ্ছে তা তিনি বুঝতে পারছেন। আনন্দিত মানুষের পাশে বসে থাকাও আনন্দের ব্যাপার। একজনের দুঃখ অন্যজনকে তেমন স্পর্শ করে না, কিন্তু আনন্দ করে। আখিতারা বলল, বড় বাবা, আপনি চলে যান, হোটেলে গিয়ে ভাত খান। মিসির আলি বললেন, হঠাৎ করে তোমার এত জ্বর, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম জ্বর কি তোমার আগেও হয়েছে? বলো কি? আখিতারা বলল, ভয় পাইলে আমার জ্বর হয়। তুমি ভয় পেয়েছিলে? ভয় পেয়েছিলে কেন? আখিতারা নিচু গলায় বলল, রাইতে আমার কাছে একটা জিন আসছিল, জিন দেখা ভয় পাইছি। মিসির আলি বললেন, তুমি ভয়ের স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন দেখে ভয় পেয়েছ। স্বপ্ন দেখি নাই, জিন আমার বিছানার ধারে বসছে, আমার শরীরে হাত দিছে, আমার চিমটি দিছে। কোথায় চিমটি দিয়েছে? ঘাড়ে। দেখি তোমার ঘাড় দেখি, কোন জায়গায় চিমটি দিয়েছে? আখিতারা দেখালো, জায়গাটা লাল হয়ে ফুলে আছে। মিসির আলি বললেন, এটা চিমটি না, কাঁকড়া বিছার কামড়। কাঁকড়া বিছার বিষের কারণে তোমার জ্বর এসেছে। ওই বাড়িতে কাঁকড়া বিছা আছে, আমি নিজে দেখেছি। তুমি এরপর থেকে সবসময় মশারি ফেলে ঘুমাবে। আখিতারা বলল, বিছানার ধারে জিন বসছিল, আমি দেখছি। মিসির আলি বললেন, আচ্ছা থাক, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। ডাক্তার তোমাকে কবে ছাড়বে কিছু বলেছেন? কাল সকালে ছাড়বেন। আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? একা একা থাকতে পারবে তো? তোমার কি কিছু লাগবে? মৌলানা সাহেবের কাছ থেকে আমার একটা তাবিজ আইন না দিয়েন, তাবিজ থাকলে জিন আসবো না। মিসির আলি বললেন, আমি অবশ্যই তাবিজ নিয়ে আসবো, তাবিজ ছাড়া আসবো না। আখিতারা হাসছে, সে খুবই আনন্দিত। বৃষ্টি শুরু হলো মিসির আলি বাসায় ফেরার পর। যত গর্জে তত বর্ষে না টাইপ বৃষ্টি, তেমন কোনো ভাসিয়ে দেয়া ধরনের বৃষ্টি না। ভ্যাপসা গরম ছিল, বৃষ্টিতে গরমটা কেটেছে, সামান্য শীত শীতও লাগছে। ঘুমের জন্য এ ধরনের বৃষ্টি মাখা রাত খুব ভালো। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাথার উপর ফ্যান ঘুরবে, গায়ে থাকবে পাতলা চাদর, হাতে বই। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একসময় চোখে ঘুম জড়িয়ে আসবে। তখন একসঙ্গে দুটো ব্যাপার হবে, বই পড়তে ইচ্ছা করবে, আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছা করবে। মিসির আলির জন্য এই সময়টাই শ্রেষ্ঠতম সময়। সায়েন্স অফ প্যারাডক্স বইটি এমন যে কয়েক পাতা পড়লেই ঘুম কেটে যায়। লেখক বইটির 3য় চ্যাপ্টারে প্রমাণ করেছেন গ্যালাক্সির ভর শূন্য। পদার্থের ক্ষুদ্রতম কণা অ্যাটমকে ভেঙে পাওয়া যাচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদেরকেও ভাঙা যাচ্ছে। এক পর্যায়ে পাওয়া যাচ্ছে ল্যাপটন। ল্যাপটনের কোনো ভর নেই, কাজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ভর নেই। গভীর মনোযোগে বই পড়তে পড়তে তিনি কখন ঘুমিয়ে পড়লেন জানেন না। তার ঘুম ভাঙল খুটখাট শব্দে। কেউ একজন বিছানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যে হেঁটে যাচ্ছে তাকে তিনি দেখতে পাচ্ছেন না, কারণ ঘর অন্ধকার। ঘুমানোর আগে তিনি বাতি নিভাননি। ঘর অন্ধকার থাকার কারণ নেই, হয়তো ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিসিটি চলে গেছে। বিছানার পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছে সে একবার ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে ঢুকলো। দরজার পাশে রাখা টুলের সঙ্গে ধাক্কা খেলো। মিসির আলি একবার ভাবলেন কে কে বলে শব্দ করলেন না। সাবধানে হাত বাড়িয়ে সুইচ স্পর্শ করলেন। কেউ একজন সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়েছে। সে একজনটা কে? চোর? যে ঘরে ঢুকেছে সে এখনো ঘরেই আছে। মিসির আলি ইচ্ছা করলেই বাতি জ্বালাতে পারেন, তিনি বাতি জ্বালালেন না। হঠাৎ করেই তার মনে হলো যে এখন ঘরে ঢুকে সাবধানে হাঁটছে আখিতারা। সে কি তাকেই দেখেছে? তাকে দেখেই জিন ভেবেছে? যে ঘরে ঢুকেছে সে পুরুষ না রমণী? বাতি জ্বালিয়ে কে কে বলে চিৎকার করার চেয়ে এই সমস্যা নিয়ে চিন্তা করা ভালো। ঘরে যে ঢুকেছে সে পুরুষ না রমণী তা অতি সহজেই বের করে ফেলা যায়। একটি রমণীর পায়ের স্টেপ ছোট, লম্বা রমণীরও পুরুষের মতো দীর্ঘ কদমে হাঁটে না। তার গায়ে থাকে প্রসাধন সামগ্রীর সুগন্ধ, চুলের তেলের গন্ধ, মুখে মাখার ক্রিমের গন্ধ। পুরুষের গায়ে ঘামের গন্ধই প্রবল। রমণীরা হাতে চুড়ি পরে। অতি সাবধানে যে রমণী হাঁটবে তার হাতের চুড়িও কখনো না কখনো রিনঝিন করে উঠবে। রিনঝিন শব্দের সঙ্গে পুরুষ সম্পর্কিত না। আগন্তুক পুরুষ না রমণী তার মীমাংসা হবার আগেই মিসির আলি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে বিচিত্র স্বপ্ন দেখলেন। আখিতারা বাসায় ফিরেছে, তার গলায় দুটো তাবিজ। মিসির আলি কাকরাইল মসজিদের সামনের ফুটপাতের দোকান থেকে তাবিজ দুটো কিনেছেন। আখিতারা খুব আগ্রহের সঙ্গে গলায় তাবিজ পরে ঘুরছে।
তাকে দেখে মনে হচ্ছে সে অনেকদিন পর বাবার বাড়িতে ফিরে আনন্দে আত্মহারা। মেয়েটার আনন্দ দেখতে মিসির আলীর ভালো লাগছে। আখিতারা বলল, বড় বাবা, চা বানায় দিব? মিসির আলী বললেন, দাও। দুপুরে রান্ধা কি হইব? ঘরে বাজার নাই, ডাল ভাত করো। ঘন ঘন বাজারে যেতে আমার ভালো লাগে না। রসুন ভর্তা করব? রসুন ভর্তা খাইবেন? রসুন আর শুকনা মরিচ পুরাইয়া ভর্তা বানাইতে হয়, খাইবেন? খাবো। মিসির আলীর মনে পড়লো হাসপাতাল থেকে ফিরে আখিতারার মুখে বুলি ফুটেছে। মেয়েটা ফটফট করে কথা বলছে। পোস্টমাস্টার রতনের সঙ্গে এই মেয়ের ভালোই মিল আছে। রতনও ছিল ফটফটানে মেয়ে। চা বানিয়ে মিসির আলী সামনে রাখতে রাখতে আখিতারা বলল, বড় বাবা, সাইডটা ঘর বন্ধন তাবিজ ঘরের সাইড কোনায় লটকায় দিলে ঘরে খারাপ কিছু ঢুকবো না। ঘর বন্ধন তাবিজ কোথায় পাওয়া যায়? আমরা দেশের মাওলানা সাহেব ঘর বন্ধন তাবিজ দেন। তুমি যখন দেশে যাবে তখন আমার জন্য ঘর বন্ধন তাবিজ নিয়ে এসো। আচ্ছা। আখিতারা, শোনো, আজ তোমার এত কাজকর্ম করার দরকার নেই। হাসপাতাল থেকে এসেছো, বিশ্রাম করো। খাবার আমি হোটেল থেকে আনিয়ে নিব। আমার অত বিশ্রামের দরকার নাই, অনেক বিশ্রাম হয়েছে। মিসির আলী চায়ের কাপ নিয়ে বসার ঘরে বেতের চেয়ারে বসলেন। তিনি সেখান থেকে আখিতারার প্রবল বেগে ঘর ঝাড় দেবার শব্দ শুনলেন। মেয়েটার কাণ্ড কারখানায় তিনি বেশ আনন্দ পাচ্ছেন। মিসির আলীর আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যে তার ভ্রু কুঁচকে গেল। সিগারেটে টান দিয়ে আনাড়ি সিগারেট খোরদের মতো খক খক করে কাশতে লাগলেন। কোনো কারণে তার মনে যদি খটকা তৈরি হয় তখন এই ব্যাপারটা ঘটে। সিগারেটে টান দিয়ে কাশতে শুরু করেন। আজকের এই খটকা তৈরি হয়েছে মনসুরের চিঠির কারণে। মনসুর এই চিঠি ডাকে পাঠায়নি, খামে বন্ধ করে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। পরম শ্রদ্ধেয় স্যার, জনাব মিসির আলী। স্যার, আমি আপনার সঙ্গে পরপর কয়েকটি অন্যায় করেছি। অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার কারণে আপনাকে লিখছি। হয়তোবা আপনি আমাকে ক্ষমা করবেন। আমার প্রথম অন্যায়, থার্মোমিটার আনার কথা বলে আমি চলে গিয়েছিলাম আর ফিরে আসিনি। এই অন্যায়টি কেন করেছি আপনার মতো বুদ্ধিমান মানুষের তা না বোঝার কোনো কারণ নেই। স্যার, আমি থার্মোমিটার দিয়ে কোনো ম্যাজিক দেখাতে পারি না। থার্মোমিটার নিয়ে উপস্থিত হলে ম্যাজিক দেখাতে হতো, কাজে আমি পালিয়ে চলে এসেছি। আপনি আমার কাজকর্মে সন্দিহান হয়ে পড়েছেন। সন্দেহভাজন একজন মানুষ যত ভালো কাজই করুক তার কাজকে দেখা হয় সন্দেহের চোখে। আপনি যখন জিজ্ঞেস করলেন, তুমি তো আখিতারাকে চেনো না, তাহলে তার নাম কিভাবে জানলে? আমি ভ্যাবাচেকা খেয়ে যাবার কারণে তৎক্ষণাৎ জবাব দিলাম না। কি করে তার নাম জানি আর কেনই বা আমি পকেটে থার্মোমিটার নিয়ে ঘুরছিলাম সেটা বলি। আপনার কাছে জোর হাতে অনুরোধ করি, আমার কথাগুলি দয়া করে পড়ুন। হয়তোবা আপনি আমার বিচিত্র কর্মকাণ্ড বুঝতে পারবেন। ওই দিন আখিতারা মেয়েটি প্রবল জ্বরে ছটফট করছিল। আমি তখন এসেছি আপনার সঙ্গে দেখা করতে। আপনার ঘরের দরজা বেশিরভাগ সময়ই খোলা থাকে। আমি ঢুকে গেলাম আপনার বসার ঘরে। সেখান থেকে বুঝলাম আপনি মেয়েটার সঙ্গে কথা বলছেন। মেয়েটার প্রবল জ্বর, তাও বুঝলাম। আমি আপনাকে চমকে দেবার জন্য ঘর থেকে বের হয়ে ফার্মেসিতে চলে গেলাম। জ্বর কমানোর ওষুধ প্যারাসিটামল কিনলাম। আপনার বাসায় থার্মোমিটার নাও থাকতে পারে, এই ভেবে একটা থার্মোমিটারও কিনলাম। স্যার, আমি যে সত্যি কথা বলছি তা কি বিশ্বাস করছেন? যদি বিশ্বাস করেন তাহলে আরেকটা সত্যি কথা বলি। রেবু নামের মেয়েটা তার স্বামী সন্তানকে হত্যা করেছে, এই ঘটনাও সত্যি। মেয়েটা সাইকোপ্যাথিক, সে তার পছন্দের মানুষদের খুন করে। আমি জানি আপনি তার পছন্দের মানুষদের একজন। একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। আপনি অতি বুদ্ধিমান মানুষ হয়েও ব্যাপারটা বুঝতে পারছেন না, এইখানেই আমার দুঃখ। স্যার, আমার কথা যদি আপনি বিশ্বাস নাও করেন, একটু সাবধানে থাকবেন। আমার মন বলছে কোনো এক গভীর রাতে সে আপনার ঘরে ঢুকে পড়বে, হয়তোবা ইতিমধ্যেই ঢুকেছে। ইতি চৌধুরী খালিকুজ্জামান। চিঠি শেষ করে মিসির আলী সিগারেটে টান দিয়ে আবারও খক করে কাশতে লাগলেন। আখিতারা বলল, বড় বাবা, আপনারে আরেক কাপ চা দিব? মিসির আলী বললেন, দাও। চা সে বানিয়েই রেখেছিল। মিসির আলীর কথা শেষ হবার আগেই সে চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো। মিসির আলী কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। আজমল সাহেব ব্যাগ ভর্তি বাজার নিয়ে রিকশা করে বাসায় ফিরছিলেন। মিসির আলীকে দেখে বললেন, আপনার কাজের মেয়েটার কি হয়েছে? হাসপাতালে নাকি ভর্তি করিয়েছেন, ডেঙ্গু ফেঙ্গু নাকি? মিসির আলী বললেন, না, এখন সুস্থ, বাসায় নিয়ে এসেছি। এই এক যন্ত্রণা, 100 টাকা মাসের কাজের মেয়ে, তার চিকিৎসার পেছনে খরচ 500। আমার ঘরে তো অসুখ বিসুখ লেগেই আছে, এখন আবার একটার হয়েছে জন্ডিস, বড় বিপদে আছি। মিসির আলী বললেন, ব্যাগ ভর্তি বাজার, আজ কি কোনো উৎসব?
আজমল সাহেব আনন্দিত গলায় বললেন, আপনি বুদ্ধিমান লোক, ঠিকই ধরে ফেলেছেন। রেবুকে আজ দেখতে আসবে। ছেলে সুইডেনে থাকে, ভালো কিছু করে বলে মনে হয় না, লেবার টাইপ। আমি মেয়ে পার করতে পারলেই খুশি। বিদেশে গিয়ে বাথরুমের গুমুট পরিষ্কার করবে, আমার কি? আপনি আমার নিজের লোক, আপনাকে বলতে অসুবিধা নেই। ওর ইতিহাস ভালো না, শুনলে চমকে উঠবেন। যদি ভালো ভালো বিয়ে হয়ে যায়, রেবুকে বিদায় করতে পারি, তাহলে দুঃখের কথা বলবো। কাউকে বলতে ভালো লাগে না, বলতে ইচ্ছা না করলে বলবেন না। আপনাকে তো আমি বলতেই পারি। শুনুন ভাই, আজ রাতে আমাদের সঙ্গে খানা খাবেন। আমিনবাজার থেকে গরু মাংস কিনেছি, খেলে বুঝবেন কি জিনিস। আসবেন কিন্তু মনে করে, আর একটু খাস দিলে দোয়া করবেন। আমার পীর ভাই বলেছেন এই বিয়ে হবে, উনি যা বলেন তাই হয়। উনি কিছু বলেছেন আর হয়নি তা কখনোই হয় নাই। অতি কামের লোক, ওনার কথা মিথ্যা হবে না। বাকি আল্লাহ মালিক। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? এত চিন্তা করবেন না, সব আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বসে থাকেন। রাতে মনে করে খানা খেতে আসবেন। মিসির আলি বললেন, আজ বরং বাদ থাকুক, বাইরের লোকজন থাকবে। আমি আবার অপরিচিত মানুষদের সঙ্গে খেতে পারি না। আজমল সাহেব বললেন, আমারও একই প্রবলেম, আমিও পারি না। আপদরা বিদায় হলে আপনাকে খবর দিব, তারপর দুই ভাই মিলে খানা খাবো। এই আমার ফাইনাল কথা। আজমল সাহেব বাড়ির ভেতর ঢুকে গেলেন। মিসির আলি লক্ষ্য করলেন দোতলার বারান্দায় রিবু এসে দাঁড়িয়েছে। সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রিবুকে একটা প্রশ্ন করবেন বলে তিনি ভেবে রেখেছিলেন। তার সঙ্গে যখন দেখা হয় তখন তার প্রশ্নটা করা হয় না। আজ অবশ্যই প্রশ্নটা করতে পারেন। প্রশ্নটা হিন্দি ছবি নিয়ে। মারামারির দৃশ্যে দেখা গেল নায়কের শার্টের একটা বোতাম নেই, কিন্তু মৃত্যুর দৃশ্যে বোতামটা ঠিকই আছে। এর পেছনের রহস্যটা কি? রসুন ভর্তা জিনিসটা যে এত সুস্বাদু মিসির আলি কল্পনাও করেননি। তিনি শুধু রসুন ভর্তা দিয়ে এক গামলা ভাত খেয়ে ফেললেন। আকিতারের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমি তোমার নাম দিলাম কুটুমিয়া। কুটুমিয়াকে। কুটুমিয়া একটা উপন্যাসের চরিত্র, তার মতো রান্না কেউ করতে পারে না। আকিতারা আনন্দে নুয়ে পড়ল। মিসির আলি বললেন, এখন তুমি আমাকে বলো, তুমি যে রাতে জিনকে দেখলে সেই জিন কি করলো? সিমটি দিছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিমটি দিল না বসে চিমটি দিল? বসছে, তারপরে চিমটি দিছে। ভূত চিমটি দেয় আমি কোনোদিন শুনিনি, চিমটি দেয় মেয়েরা। আখিদারা গম্ভীর গলায় বলল, আমারে চিমটি দিছে জিনে। মিসির আলি বললেন, এখন তো আর চিমটি দিতে পারবে না, গলায় তাবিজ, ঠিক না? তোমার চৌকিটা আমি আমার ঘরে ঢুকিয়ে ফেলবো। জিন যদি আসে তুমি আমাকে ডাকবে। আনন্দে অভিভূত হয়ে আখিতারা ডান দিকে ঘাড়ঘাত করলো। মিসির আলি মনে হলো বাচ্চা এই মেয়েটির জীবনে যে কটি আনন্দময় ঘটনা ঘটেছে, আজকের এই সিদ্ধান্ত তার একটি। আখিতারা, জি, মন দিয়ে শোনো। ভবিষ্যতে তুমি যতবার রান্না করবে একটা আইটেম যেন অবশ্যই থাকে, রসুন ভর্তা। আখিতারা আবারও ঘাড় কাট করলো। তার এতই আনন্দ হচ্ছে যে কেঁদে ফেলতে ইচ্ছা করছে। সে কিছুতেই বুঝতে পারছেন না একটা মানুষ এত ভালো হয় কিভাবে। সামান্য কিছু মন্দ তো মানুষের মধ্যে থাকতে হবে, যদি না থাকে তাহলে মানুষ ফেরেশতার তফাৎ কি? আখিতারা, জি। তুমি লেখাপড়া জানো? না। লেখাপড়া শিখতে হবে, রসুন ভর্তা বানালে হবে না। আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। আখিতারা ঘাড় কাত করলো। এইবার সে আর চোখের পানি আটকাতে পারল না, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিসির আলি তাকিয়ে দেখলেন, কিছু বললেন না। তিনি চাচ্ছেন মেয়েটা আরও কাঁদুক, আনন্দের কান্না দেখ তার বড় ভালো লাগে। আখিতারা, জি। খাওয়া শেষ করে আমার মাথায় তেল দিয়ে দাও। তুমি আমার অভ্যাস খারাপ করে দিয়েছ। রসুন ভর্তা দিয়ে যে খাওয়া খেয়েছি, আজ দুপুরে না ঘুমালে চলবে না। আজ আমি মরার মতো ঘুমাবো। মিসির আলি সত্যি সত্যি মরার মতো ঘুমালেন। তার ঘুম ভাঙল রাত 9টায়। দিনের বেলা এত লম্বা ঘুম তিনি তার জীবনে কখনো ঘুমিয়েছেন বলে মনে করতে পারলেন না। মৃত্যুর কাছাকাছি ঘুম, শান্তি ও তৃপ্তির ঘুম। সব কিছুরই কারণ আছে। তৃপ্তিময় দীর্ঘ ঘুমেরও নিশ্চয়ই কারণ আছে। সবসময় কারণ খুঁজতে ভালো লাগে না। তিনি হাত মুখ ধুতে গেলেন। আজ রাতে আজমল সাহেবের বাড়িতে খেতে যেতে হবে। আখিতারাকে সঙ্গে নিয়ে যাবেন। মেয়েটাকে অবশ্যই একা রেখে যাওয়া যাবে না। জিন বিষয়ক ভীতি মেয়েটার মাথার ভেতর আছে। যে কোনো সুযোগে আবার সেই ভয়ে ডালপালা মেলতে পারে। আখিতারা বলল, বড় বাবা চা খাইবেন? মিসির আলি বললেন, না, দাওয়াত খেতে যাব, তুমিও সঙ্গে যাবে। আখিতারা বলল, আপনার কি শরীর খারাপ? মিসির আলি বলল, শরীর খারাপ না, শরীর ভালো। আপনি ঘুমাইতেই আসেন, ঘুমাইতে ঘুমাইতে মানুষ মারা যায়। কে বলেছে? বড় বাবা বলেছে।
এই জন্য বড় বাবা যখন বেশি ঘুমায় তখন আমার ভয় লাগে, আমি ডাক দিয়ে তুলি। আমাকে ডাক দিয়ে তুললেন না কেন? আমি ডাকছি, আপনার ঘুম ভাঙে নাই। ছেলে বললেন, এত লম্বা ঘুম কেন ঘুমিয়েছি শোনো, কারণটা কিছুক্ষণ আগে পরিষ্কার হয়েছে। আমার মাথা জট পাকিয়ে গিয়েছিল, আন্ধা গিট্টু লেগে গিয়েছিল, গিট্টু খুলে গেছে বলে আরাম করে ঘুমিয়েছি, বুঝেছ? কিছু না বুঝে আঁখি তারা মাথা নাড়ল। মানুষটা যে ঘুমের মধ্যে মরে যায়নি এতেই খুশি। রাতে মিসির আলী আজমল সাহেবের বাড়িতে খেতে গিয়ে অস্বস্তিতে পড়লেন। বাড়িতে শোকের ছায়া, বরপক্ষের লোকজন কেউ আসেনি, তারা কোনো খবরও পাঠায়নি। আজমল সাহেব বললেন, মানুষ এত খারাপ কেন বলেন তো ভাই সাহেব? আসবি না ভালো কথা, একটা খবর তো দিবি। মিসির আলী বললেন, কটার সময় আসার কথা? সন্ধ্যাবেলা আসার কথা, মুরব্বীরা আসবে, বিয়ের কথাবার্তা হবে, তারপর খানাপিনা। রাস্তার যানজটে মনে হয় আটকা পড়েছে, সব মুরব্বীদের একত্র করে আসতেও দেরি হয়। আজমল সাহেব হতাশ গলায় বললেন, ওরা আসল খবর পেয়ে গেছে। সব কিছু এত গোপন করে রাখি, তারপরও আসল খবর বের হয়ে যায়। আপনি আমার নিজের লোক, আপনাকে বলি, রেবুর আগে বিয়ে হয়েছিল, একটা মেয়েও হয়েছিল, স্বামী সন্তান দুজনই মারা যায়। তারপর থেকে রেবুর মাথা খারাপ। নতুন করে ঘর সংসার হলে মাথা ঠিক হয়ে যেত। মাথা খারাপের আসল ওষুধ বিবাহ। প্রশ্ন করবেন না ভেবেও মিসির আলী প্রশ্ন করে ফেললেন। তিনি ইতস্তত হয়ে বললেন, তারা মারা যায় কিভাবে? আজমল সাহেব বললেন, কাজের মেয়ে খুন করে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়, বিশাল ইতিহাস, আরেকদিন বলবো। আপনাকে বলতে কোনো বাধা নেই রে ভাই, আপনি আমার আপনা লোক। পুলিশ টাকা খাওয়ার জন্য কি যে করছে বললে বিশ্বাস হবে না। পুলিশ আসামি করেছিল রাবেয়াকে। রাবেয়াকে? রেবুর ভালো নাম রাবেয়া। ঘটনার পরে আমরা রেবুর নাম চেঞ্জ করে ফেলি, তার নাম দিই শেফালি, ডাক নাম শেফু। মেয়েটার বিয়ে তো দিতে হবে, আগের নামধাম রাখার কোনো যুক্তি নেই। আপনিই বলেন। মিসির আলী কিছু বললেন না, ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। আজমল সাহেব মিসির আলীর দিকে এগিয়ে এসে নিচু গলায় বললেন, স্ত্রী স্বামীকে খুন করে এই ইতিহাস আছে, কিন্তু কোনো মা তার 7 মাসের ফুটফুটে বাচ্চাকে খুন করতে পারে? আপনি বলেন। আপনি তো বোকা না। খারাপ কথা বলে ফেলেছি ভাই, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। আজমল সাহেব বললেন, তোরা পারলে যে কাজের মেয়ে খুন করে পালিয়েছে তাকে ধরে আন, তা না উল্টাপাল্টা জেরা। রেবুর মাথাটাই খারাপ করে দিল। মামলা থেকে রেবুকে বের করে আনতে কত টাকা গেছে বলুন তো দেখি, আপনার অনুমান? বলতে পারছি না, মামলা মোকদ্দমা বিষয়ে আমার অনুমান খুবই খারাপ। 4,21,000। থানা স্টাফ নিয়েছে 2 লাখ, আর এসপি সাহেবকে দিয়েছে 2 লাখ। মিসির আলী বললেন, 21,000 টাকার হিসাবটা কি? পত্রিকাওয়ালাদের দিতে হয়েছে, উল্টাপাল্টা খবর চেপে দিলে মুশকিল না? ভাই সাহেব, আপনার কি খিদা লেগেছে? খানা দিতে বলি? মিসির আলী বললেন, আর একটু অপেক্ষা করি। একবার ইচ্ছা করে আমি গলা টিপে মেয়েটিকে শেষ করে দিই, যন্ত্রণা শেষ হোক। আজমল সাহেব বললেন, কোনো লাভ নেই, শুয়োরের বাচ্চারা আসবে না। রেবু মেয়েটা কি কপাল নিয়ে এসেছে, ঝাড়ু মারি কপালে। নিচে গাড়ির শব্দ পাওয়া গেল, একটা না বেশ কয়েকটা গাড়ি। মিসির আলী বললেন, আমার ধারণা বরপক্ষের লোকজন এসেছে, আপনার পীর ভাইয়ের কথাই সত্যি হয়েছে। আজ রেবুর বিয়ে, আয়োজনের হইচই ধরনের বিয়ে না, নিয়ম রক্ষা বিয়ে। মগবাজারের কাজী অফিস থেকে কাজী সাহেব আসবেন, বরপক্ষের কিছু লোকজন থাকবে, 5,01,000 টাকা কাবিন, অর্ধেক গয়নাপাতিতে উসুল। আজমল সাহেব প্রায় জীবন দিয়ে দিচ্ছেন মিসির আলী যাতে কনের দিকের একজন উকিল হন। মিসির আলী কাটান দিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কাটান দিতে পারবেন বলে মনে হচ্ছে না। বিয়ের কোণে রেবুর সঙ্গে তার দেখা হয়েছে, সে সকালবেলা নতুন পাঞ্জাবি নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল। আজমল সাহেব পাঞ্জাবি পাঠিয়েছেন, তিনি চান মিসির আলী বিয়ের আসরে এই পাঞ্জাবি পরে উপস্থিত হবেন। আখিতারাও এই উপলক্ষে লাল পাড় ডুরে লাল শাড়ি পেয়েছে। বিয়ে হবে সন্ধ্যায়। আখিতারা সকাল থেকে শাড়ি পরে সেজেগুজে বেড়াচ্ছে। মিসির আলীকে বলেছে তাকে কাচের চুড়ি কিনে দিতে হবে, কাচের চুড়ি না পেলে সে বিয়েতে যাবে না। রেবু মিসির আলীর পা ছুঁয়ে সালাম করল। মিসির আলী বললেন, আজ তোমার জন্য বিশেষ দিন। পাঞ্জাবি টেবিলে রেখে রেবু কিছু বলল না। মিসির আলী বললেন, উন্নত একটা দেশে যাচ্ছ, তাদের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, অবশ্যই সেখানে তুমি ভালো ডাক্তার দেখাবে, সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবে।
তোমার ভালো চিকিৎসা দরকার। রেবু ঘাড় কাত করল। মিসির আলি বললেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? রেবু বলল, না। মিসির আলি বললেন, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। রেবু সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ। অতিরিক্ত টেনশনে তার নাক ফুলে ফুলে উঠছে। মিসির আলি বললেন, তুমি ঘাবড়ে গেছো কেন? জটিল কোনো প্রশ্ন না। হিন্দি ছবি দেখেছিলাম তোমাকে সঙ্গে নিয়ে, সেই ছবি নিয়ে প্রশ্ন। কি প্রশ্ন? নায়ক যখন মারামারি করছিল তখন দেখলাম তার শার্টের একটা বোতাম নেই, কিন্তু মৃত্যু দৃশ্যের সময় দেখলাম শার্টের সবগুলো বোতামই আছে। এটা কি করে সম্ভব? রেবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মৃত্যু দৃশ্যটা তারা আগে করেছে, তখন শার্টের বোতাম ছিল। মারামারি দৃশ্যের সময় বোতাম খুলে গেছে। মিসির আলি বললেন, এত জটিল সমস্যার এত সহজ সমাধান আমি বুঝতেই পারিনি। রেবু বলল, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আমার কাছে বুঝতে না পারার ভাব করছেন। তোমার সঙ্গে এটা কেন করব? আমাকে বোঝানোর জন্য যে আপনার বুদ্ধি কম। আপনার যে খুব বুদ্ধি এটা আমি জানি, এত বুদ্ধি থাকা ভালো না। মিসির আলি আচমকা অন্য একটা প্রশ্ন করলেন। তিনি রেবুর দিকে ঝুঁকে এসে বললেন, তোমাদের বাড়ির বারান্দার দিক থেকে আমার এই বাসায় ঢোকার একটা দরজা আছে। দরজাটা তোমাদের দিক থেকে তালা বন্ধ থাকে। সেই তালার চাবি কি তোমার আছে? রেবু কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে বলল, আছে। আর কিছু জিজ্ঞেস করবেন? মিসির আলি বললেন, না। রেবু তাকিয়ে আছে, তার চোখ বড় বড়। মিসির আলির ধারণা ছিল তিনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন রেবুর চোখের ভাষা তিনি পড়তে পারছেন না। এর চোখের ভাষা অচেনা হয়ে গেছে। রাত 9টা বাজে। আজমল সাহেব 2বার মিসির আলিকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়েছেন। মিসির আলি যেতে পারছেন না, কারণ মনসুর তার সঙ্গে দেখা করতে এসেছে। সে সঙ্গে করে অনেকগুলো তাজা দোলন চাপা নিয়ে এসেছে। মিসির আলি দোলন চাপার নাম পড়েছেন নজরুলের কবিতা বইয়ে। দোলন চাপা আগে কখনো দেখেননি। ফুল দেখে এবং ফুলের গন্ধে তিনি মুগ্ধ হলেন। পুরো বাড়িতেই মিষ্টি সৌরভ ছড়িয়ে পড়েছে। মিসির আলি বললেন, বাহ। মনসুর বলল, স্যার, ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? মিসির আলি বললেন, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। মনসুর পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, স্যার, মাঝে মাঝে আমি আপনার সামনে বেয়াদবি করি, সিগারেট খাই। আপনি কিছু মনে করবেন না। টেনশনের সময় আমি সিগারেট না খেয়ে থাকতে পারি না। মিসির আলি বললেন, সামনে সিগারেট খাওয়া না খাওয়া নিয়ে আদবের সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারি না। তুমি যত ইচ্ছা সিগারেট খাও, কোনো সমস্যা নেই। মনসুর কয়েকবার চেষ্টার পর তার লাইটারটা ধরালো। মিসির আলি হঠাৎ শব্দ করে হেসে ফেললেন। মনসুর অবাক হয়ে বলল, আপনি হাসছেন কেন? মিসির আলি বললেন, লাইটারের শব্দ শুনে হাসলাম। লাইটারটা তুমি বাঁ হাতে ধরিয়েছ, এটা দেখেও হাসলাম। মনসুর বলল, আমি লেফট হ্যান্ডার। স্যার, এটা কি কোনো হাসির ব্যাপার? আমি যতদূর জানি এই পৃথিবীর 2% মানুষ লেফট হ্যান্ডার। মিসির আলি বললেন, আমি কেন হেসেছি ব্যাপারটা বুঝিয়ে বলি। একবার আমার বাসায় গভীর রাতে কেউ একজন ঢুকেছিল। সেটা খুব বৃষ্টির রাত ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল। যে ঢুকেছিল সে চাচ্ছিল আমি যেন টের পাই কেউ একজন এসেছে, কিন্তু কে এসেছে সেটা যেন বুঝতে না পারি। আপনি বুঝে ফেললেন কে এসেছে? হ্যাঁ, তুমি এসেছিলে। মনসুর শান্ত গলায় বলল, আমি লেফট হ্যান্ডার এটা জেনেই আপনি টের পেলেন আমি আপনার ঘরে ঢুকেছি? লেফট হ্যান্ডাররা গভীর রাতে মানুষের বাড়িতে ঢোকে? মিসির আলি বললেন, তুমি পুরোটা না শুনে উত্তেজিত হয়ে পড়েছ। আগে পুরোটা শোনো, নার্ভ ঠান্ডা করো। আরেকটা সিগারেট ধরাও। মনসুর আরেকটা সিগারেট ধরল, আর তখনই ব্যস্ত ভঙ্গিতে আগে তারা ঘরে ঢুকে বলল, বড় বাবা, আপনি যাবেন না? মিসির আলি বললেন, তুমি বিয়ে বাড়িতে চলে যাও, আমি আসছি। আখি তারা বলল, আমি আপনারে না নিয়ে যাব না। তাহলে অপেক্ষা করো, সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দিয়ে যাও। আখি তারা চলে গেল। মিসির আলি মনসুরের দিকে তাকিয়ে বললেন, ওই রাতে তুমি কিছুক্ষণ আমার ঘরে হাঁটাহাঁটি করলে, আমার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করলে, তারপর ঘর থেকে বের হলে। যতক্ষণ ঘরে ছিলে ততক্ষণ টেনশনে তোমার স্নায়ু আড়ষ্ট ছিল। স্মোকাররা টেনশন কমাতে সিগারেট টানে। ঘর থেকে বের হয়েই তুমি সিগারেট ধরালে। বাইরে বৃষ্টি হচ্ছিল বলেই পুরো সিগারেটটা তুমি আমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শেষ করলে। সিগারেটের গন্ধে আমি তোমাকে চিনলাম না, তোমাকে চিনলাম লাইটারের শব্দে। তোমার লাইটারের শব্দ আমি চিনি।
মনসুর চুপ করে আছে। সে এখন আর সিগারেট টান দিচ্ছে না, তবে তাকিয়ে আছে সিগারেটের ধোঁয়ার দিকে। মিসির আলি বললেন, তুমি লেফট হ্যান্ডার, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কোইন্সিডেন্স। শুনলে তুমি মজা পাবে। বলবো? বলুন। তুমি আখিতারার বিছানায় বসেছ, তার ঘাড়ের ডান দিকে চিমটি দিয়েছ। আখিতারা উত্তর দিকে মাথা দিয়ে শুয়েছিল। এই অবস্থায় তার ঘাড়ের ডান দিকে একজন লেফট হ্যান্ডার চিমটি দিবে, রাইট হ্যান্ডার চিমটি দিবে ঘাড়ের বাঁ দিকে। ব্যাপারটা বুঝতে না পারলে আমি একটা কাজ করি, আখিতারাকে বিছানায় শুইয়ে তার পাশে বসে দেখায় কেন একজন ঘাড়ের বাঁ দিকে চিমটি দেবে আর একজন দিবে ডান দিকে। দেখাবো? মনসুর শান্ত গলায় বলল, দেখাতে হবে না, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি। আখিতারা চা নিয়ে ঢুকেছে। মনসুর সহজভাবেই চায়ের কাপে চুমুক দিল। মিসির আলি বললেন, মনসুর শোনো, লজিক হচ্ছে সিঁড়ির মতো। লজিকের একটি সিঁড়িতে পা দিলে অন্য সিঁড়ি দেখা যায়। তুমি আমার ঘরে ঢুকেছ, এটা জানার পর বুঝতে পারলাম রেবু মেয়েটির সঙ্গে তোমার যোগাযোগ আছে। কিভাবে বুঝলেন? আমার বাসার একটা দরজা বাইরে থেকে তালা দেয়া, সেই তালা খুলে এ বাসায় ঢোকা যায়। তালার চাবি রেবুর কাছে আছে, সেই চাবির একটা নিশ্চয়ই তোমার কাছেও আছে। আছে না? হ্যাঁ আছে। রেবুদের বাড়ির টেলিফোন নাম্বারও তুমি জানো, তুমি আমাকে ওই বাড়িতে টেলিফোন করেছিলে, মনে আছে? আছে। আমি একটা নতুন পাঞ্জাবি পরে সেজেগুজে বসে আছি, আমার কাজের মেয়েটা আমাকে তাড়া দিচ্ছে বের হওয়ার জন্য। তুমি একবারও জিজ্ঞেস করলে না আমরা কোথায় যাচ্ছি। জিজ্ঞেস করনি কারণ তুমি জানো আমরা কোথায় যাচ্ছি। রেবুর সঙ্গে যোগাযোগ না থাকলে তা জানা সম্ভব না। তুমি কি জানো আজ রেবুর বিয়ে? মনসুর বিচিত্র ভঙ্গিতে হাসল। মিসির আলি বললেন, তুমি এই বাসায় একসময় ভাড়াটে ছিলে, আমার এই অনুমান কি ঠিক আছে? মনসুর চমকে উঠে বলল, এই তথ্য আপনাকে কে দিয়েছে? মিসির আলি সহজ গলায় বললেন, রান্নাঘর দিয়েছে। রান্নাঘরের দেয়ালে হাজি আজমত আলী নামের এক ভদ্রলোকের নাম এবং টেলিফোন নাম্বার লেখা। তোমার হাতের লেখা আমি চিনি। আপনি কি আমার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য হাজি আজমত আলীকে টেলিফোন করেছিলেন? না, টেলিফোন করিনি। তুমি এই বাড়িতে কতদিন ছিলে? 3 মাস। আমার ধারণা রেবুর সঙ্গে তখনই তোমার পরিচয় এবং প্রণয়। রেবু কি নিশিরাতে তালা খুলে তোমার ঘরে আসতো? হ্যাঁ। অবস্থাটা তো তোমার জন্য ভালোই ছিল, তুমি 3 মাসের মধ্যে চলে গেলে কেন? রেবুর বিয়ে হয়ে গিয়েছিল বলে? মিসির আলি বললেন, আমার সিগারেট শেষ হয়ে গেছে, একটা সিগারেট দাও। মনসুর সিগারেট দিল, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল। মিসির আলি বললেন, মনসুর, তুমি কি মানুষ খুন করেছো? মনসুর বলল, জি না। রেবুকে পরামর্শ দিয়েছিলে তার স্বামী সন্তান খুন করতে? জি না। তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি তোমার কথা খুব মন দিয়ে শুনবো। স্যার, রেবুর বাচ্চা হওয়ার পর তার সংসারে খুব অশান্তি শুরু হলো। রেবুর স্বামীর ধারণা হলো বাচ্চাটা তার না। রেবু একদিন স্বীকারও করলো বাচ্চার বাবা অন্য একজন। তারপর দুজনকেই বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলল। তুমি আমার ঘরে কেন আসতে? স্যার, আমি আপনাকে ভয় দেখিয়ে এই বাসা থেকে সরিয়ে দিতে চাচ্ছিলাম। কারণ রেবু প্রায়ই বলতো সে আপনাকে খুন করতে চায়। সে অসুস্থ একটা মেয়ে, ভয়ঙ্কর অসুস্থ। আপনাকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি। আপনার বেঁচে থাকা আমার জন্য দরকার। কেন? স্যার, একমাত্র আপনিই রেবুকে সুস্থ করে তুলতে পারবেন, আর কেউ পারবে না। স্যার, আমি এই অসুস্থ মেয়েটাকে ভয়ঙ্কর ভালোবাসি। মনসুর তাকিয়ে আছে। এই চোখের ভাষা মিসির আলি পড়তে পারছেন না। এই চোখ মমতা এবং ভালোবাসার আর্দ্র। মনসুরের চোখে পানি জমতে শুরু করেছে। মিসির আলি অপেক্ষা করছেন চোখ থেকে পানির ফোঁটাটা কখন টেবিলের ওপর পড়ে। মনসুর যেভাবে বসে আছে, পানির ফোঁটা টেবিলে পড়ার কথা। অশ্রু চোখেই মানায়, কাঠের টেবিলে মানায় কিনা এটা তার দেখার ইচ্ছা।